আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই আগস্টের বিপ্লবের পরে পুনর্গঠিত হয় এবং গত 5ই সেপ্টেম্বর আমাকে চিফ প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয় এবং এর পরবর্তীতে তদন্ত সংস্থার পুনর্গঠন করা হয়, ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। জুলাই আগস্টের বিপ্লবের পরে দায়িত্ব নেওয়া যে নতুন সরকার, তাদের প্রায়োরিটি হচ্ছে জুলাই আগস্টে সংগঠিত যে মানবতা বিরোধী অপরাধ, সেই অপরাধের দায়ে যে সমস্ত ব্যক্তি দোষী তাদেরকে বিচারের মুখোমুখি করা, আইনের মুখোমুখি করা। রাষ্ট্রের পক্ষ থেকে সেই চ্যালেঞ্জ নেওয়ার কারণে সেই দায়িত্ব দেওয়ার মাধ্যমেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন, তদন্ত সংস্থা এবং ট্রাইব্যুনাল পুনর্গঠিত হয়েছিল। সেই লক্ষ্যে আমরা সেই দিন থেকেই দায়িত্ব পালন শুরু করি। আপনারা জানেন যে মানবতা বিরোধী অপরাধ বাংলাদেশে জুলাই আগস্টে যেটা সংগঠিত হয়েছে সেটা ছিল ওয়াইড স্প্রেড, সিস্টেম্যাটিক, সেটা গোটা বাংলাদেশ জুড়ে সংঘটিত হয়েছিল। এই অপরাধের স্থান ছিল 56,000 বর্গ মাইলের সর্বত্র। এর সাথে রাষ্ট্রের বিভিন্ন বাহিনী সরাসরি অংশগ্রহণ করেছে। লক্ষ লক্ষ রাউন্ড, বুলেট, বিভিন্ন আগ্নেয়াস্ত্র, মারণাস্ত্র ব্যবহার করা হয়েছে, এপিসি ব্যবহার করা হয়েছে, হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে, ড্রোন ব্যবহার করা হয়েছে, অন্যান্য সরঞ্জামাদি ব্যবহার করে জুলাই আগস্টের নিরস্ত্র, শান্তিকামী, পরিবর্তনকামী ছাত্র জনতার উপরে আক্রমণ করে তাদেরকে নির্মূল করার চেষ্টা করা হয়েছে। সেই অপরাধের ব্যাপকতার নিরিখে আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বিশেষ করে যেখানে উল্লেখযোগ্য পরিমাণে নিষ্ঠুরতা সংঘটিত হয়েছিল, সেগুলোকে আলাদা আলাদাভাবে ধরে তদন্ত রিপোর্টগুলো সম্পন্ন করার জন্য চেষ্টা করেছি। তদন্ত করার চেষ্টা অব্যাহত আছে। এই অপরাধের যারা মাস্টারমাইন্ড ছিলেন, যারা ক্ষমতার শীর্ষবিন্দুতে থেকে তাদের ক্ষমতায় থাকাটাকে চিরস্থায়ী করার জন্য বৈধ এবং অবৈধ প্রক্রিয়ায় তারা সরকারি বাহিনীগুলোকে ব্যবহার করে মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছেন। প্রধানমন্ত্রী যিনি সেই সময় ছিলেন, তার সরাসরি নির্দেশে তার নিচের লেভেলে স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের আইজিপি, বিভিন্ন পর্যায়ের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা, বিভিন্ন বাহিনীর কিছু অফিসার, কিছু সিভিল সার্ভেন্ট, এরা এই অপরাধ সংগঠনে সরাসরি প্ল্যানিং, প্রিপারেশন, ওয়ার্ডার এবং সরাসরি সম্পৃক্ততার মাধ্যমে তাদের সম্পৃক্ততা এখানে আমাদের তদন্তে আমরা পেয়েছি। এই তদন্ত প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় আপনারা সবসময়, আমরা যেটা বলেছি আপনাদের কাছে, যে প্রধান আসামি শেখ হাসিনা সহ তার সুপিরিয়র কমান্ডারদের জন্য তদন্তটা আলাদাভাবে হচ্ছে। কারণ বাংলাদেশের সর্বত্র যে জায়গাতেই অপরাধগুলো হয়েছে, প্রত্যেকটা অপরাধের সাথে তাদের সম্পৃক্ততা প্রমাণিত। সে কারণে তাদেরকে কমান্ড এবং সুপিরিয়র রেসপন্সিবিলিটির দায়ে আলাদাভাবে তদন্ত রিপোর্ট দাখিলের প্রক্রিয়া চলমান আছে, যেটা খুব সহজা আমরা আপনাদের সামনে প্লেস করব। আজকে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই পর্যায়ে আমরা জুলাই আগস্টের 5 তারিখে, বিশেষ করে 5ই আগস্টে এই রাজধানীর চানখারপুল এলাকায় 6 জন ব্যক্তিকে, আমাদের জুলাই আগস্টের বিপ্লবীকে গুলি করে হত্যার দায়ে এবং চানখারপুলের এই অংশের, বিশেষ করে একটি অংশের যে 6 জন শহীদ, সেই ঘটনাকে কেন্দ্র করে তদন্ত রিপোর্টটি সম্পন্ন হয়েছে। গতকালকে তদন্ত সংস্থা আমাদের কাছে সেই রিপোর্টটি হস্তান্তর করেছে। সেই রিপোর্টে 8 জনকে আমরা আসামি হিসেবে পেয়েছি। সেই 8 জন হচ্ছেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম সাবেক এডিসি রমনাজন ডিএমপি, মোহাম্মদ ইমরুল সাবেক এসি রমনাজন ডিএমপি, আরশাদ হোসেন সাবেক পুলিশ পরিদর্শক অপারেশন শাহবাগ থানা, কনস্টেবল সুজন, কনস্টেবল ইমাজ হোসেন এবং কনস্টেবল নাসিরুল ইসলাম। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এই 8 জনের বিরুদ্ধে তদন্তে তাদের বিরুদ্ধে সম্পৃক্ততার প্রমাণ, কমান্ড রেসপন্সিবিলিটি দুটো মিলিয়ে, যারা সিনিয়র অফিসার তাদের নির্দেশ এবং যারা সরাসরি গুলি করে হত্যা করেছে তাদের ভিডিও সহ অন্যান্য প্রমাণাদিতে পাওয়া যাওয়ার কারণে এই 8 জনের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করা হয়েছে। এই তদন্ত রিপোর্টে প্রধানমন্ত্রী হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশের আইজিপি, এদের বিরুদ্ধেও অপরাধের সম্পৃক্ততার তথ্য এসেছে। কিন্তু যেহেতু তাদের বিরুদ্ধে আলাদাভাবে তদন্ত চলমান আছে এবং সম্মিলিতভাবে তাদের বিরুদ্ধে একটাই চার্জশিট দেওয়া হবে, সেই কারণে এই চার্জশিটে তাদেরকে বিচারের জন্য উপস্থিত করানো হয়নি। তাদের জন্য আলাদাভাবে
তদন্ত রিপোর্ট আসবে এবং তাদের বিরুদ্ধে সেইভাবে ফর্মাল চার্জ দাখিল করা হবে। তবে এই মামলার মধ্যেও তাদের সম্পৃক্ততার তথ্য এবং প্রমাণাদি উঠে এসেছে। এই তদন্তের জন্য আমাদের তদন্তের সময় লেগেছে 6 মাস 13 দিন, অর্থাৎ 195 দিনের মধ্যে এই তদন্ত কাজ সম্পন্ন হয়েছে। তদন্ত কমপ্লেন্ট রেজিস্টার নাম্বার 139/7/10/2024 এটা শুরু হয়েছিল এবং 20 তারিখ অর্থাৎ গতকালকে 20 এপ্রিল 2025 তারিখে এই তদন্ত রিপোর্ট আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এই তদন্তের মূল প্রতিবেদন অংশের মোট পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 90। অন্যান্য আচ্ছা, এরপরে গালিলিক প্রমাণ, অডিও এবং অন্যান্য প্রমাণ আদি আলাদা ভলিউমে সংরক্ষিত আছে, সেটার নাম্বারগুলো এই মুহূর্তে আমি দিতে পারছি না। মোট সাক্ষী 79 জন সাক্ষীর জবানবন্দি গৃহীত হয়েছে। এখান থেকে আমরা যখন ফর্মাল চার্জ চিফ প্রসিকিউটর যখন ফর্মাল চার্জ দাখিল করবেন তখন এখান থেকে আমরা হয়তো সংখ্যা কমানো হতে পারে। আমরা দেখব যে সবচেয়ে বেস্ট যারা আছে তাদেরকে হয়তো উপস্থাপন করা হবে। ভিডিও চিত্র ধারণ করে যেটা আমরা প্রমাণাদি পেয়েছি এবং সেগুলোকে এখন নিখুঁতভাবে পরীক্ষা নিরীক্ষার পরে যেটা পেয়েছি, 19টি ভিডিও এখানে আমরা জব্দ করেছি এবং সেটা এখানে প্রমাণ হিসেবে দাখিল করা হয়েছে। পত্রপত্রিকার রিপোর্ট দাখিল করা হয়েছে মোট 11টি। অডিও রেকর্ডিং দাখিল করা হয়েছে 2টি, তার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল রেকর্ড আছে, যে কল রেকর্ডের মাধ্যমে তিনি পুলিশকে মারণাস্ত্র ব্যবহার করে এই আন্দোলনকারীদের হত্যার নির্দেশ দিয়েছিলেন, সেটিও এখানে আছে। এর বাইরে ডিএমপির কমিশনার হাবিবুর রহমান প্রধানমন্ত্রীর মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের যে হত্যা করার নির্দেশ, সেইটার আলোকে তিনি ওয়্যারলেস মেসেজে সমস্ত পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন সিআর অর্থাৎ চায়না রাইফেলের মাধ্যমে জুলাই বিপ্লবীদের হত্যা করার জন্য। সেই অডিও রেকর্ডটিও এক্সামিন করে সেখানে প্রমাণ আকারে দাখিল করা হয়েছে। বিভিন্ন বই এবং রিপোর্ট দাখিল করা হয়েছে 11টি। এর মধ্যে জাতিসংঘ যে বাংলাদেশে জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের উপরে যে তদন্ত রিপোর্ট করেছিলেন সেই রিপোর্টটিও আছে। হিউম্যান রাইটস ওয়াচ যেটা করেছিলেন সেটাও আছে। এর বাইরে বিভিন্ন সংস্থার রিপোর্টগুলো এখানে আছে। বিভিন্ন ডেথ সার্টিফিকেট, 6টা ডেথ সার্টিফিকেট এখানে দাখিল করা হয়েছে। আচ্ছা, আরো অন্যান্য বস্তু যে সমস্ত মামলার সাক্ষ্য প্রমাণের জন্য প্রয়োজন সেগুলো তারা জব্দ করেছেন। মোটা দাগে আমাদের আজকে জাতির কাছে মেসেজ হচ্ছে, আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পুনর্গঠিত পর্যায়ের তদন্ত সংস্থা প্রথম মামলা হিসাবে চানখারপুলের এই 6 জন বিপ্লবীর হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যে তদন্ত সেটি সম্পন্ন করেছেন। তারা চার্জশিট অর্থাৎ তদন্ত রিপোর্ট 20 এপ্রিল দাখিল করেছেন। আজকে আপনাদের মাধ্যমে আমরা জাতিকে জানালাম। এটার পরবর্তী প্রক্রিয়া হচ্ছে এই চার্জশিটের ভিত্তিতে প্রাপ্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে, এটা চিফ প্রসিকিউটর বরাবরে তারা দাখিল করেছেন। এটার ভিত্তিতে এখন চিফ প্রসিকিউটরের অফিস ফর্মাল চার্জ অর্থাৎ আনুষ্ঠানিক অভিযোগ তৈরি করে আদালতে দাখিল করবেন। আমাদের পরবর্তী কয়েকদিন সময় লাগবে। সেই কয়েকদিনের মধ্যে ফর্মাল চার্জ দাখিল করে আনুষ্ঠানিকভাবে এইটা তখন আমরা কোর্টে দাখিল করব। ফর্মাল চার্জ কোর্টে দাখিলের পরেই আনুষ্ঠানিকভাবে বিচারের যে যাত্রা সেটা শুরু হয়ে যাবে। তাদের বিরুদ্ধে যে সমস্ত ধারায় অপরাধের প্রমাণ পাওয়া গেছে সেগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের 1973-এর 3-এর এ, এফ, জি, এইচ এবং 4-1, 4-2 এবং 4-3 ধারায় মানবতা বিরোধী অপরাধ সংগঠন করার অভিযোগ প্রমাণিত হয়েছে তদন্তে, সে কারণে তারা চার্জশিট দাখিল করেছেন। ইনশাআল্লাহ আমরা এই রিপোর্ট পেয়েছি গতকালকে আনুষ্ঠানিকভাবে তদন্ত সংস্থায় এটা আমার কাছে হস্তান্তর করা হয়েছিল। আজকে তারা এখানে নিয়ে এসেছেন। আজকের থেকেই ফর্মাল চার্জ তৈরির প্রক্রিয়াটা শুরু হবে। অল্প কয়েকদিনের মধ্যেই ফর্মাল চার্জ তৈরি হয়ে যাওয়ার পরপরই আদালতে এটা আমরা দাখিল করব এবং আইনের যে প্রক্রিয়াগুলো আছে সেই অনুযায়ী আনুষ্ঠানিক বিচারের যাত্রা শুরু হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। এই ধারাগুলোর শাস্তি, হ্যাঁ, যে সমস্ত শহীদরা এই ঘটনায় শহীদ হয়েছেন তারা হচ্ছেন শহীদ শাহরিয়ার আনাস খান, শেখ মাহাদি হাসান জুনায়েদ, শহীদ মোহাম্মদ ইয়াকুব, শহীদ মোহাম্মদ রাকিব হাওলাদার, শহীদ মোহাম্মদ ইসমামুল হক এবং শহীদ মানিক মিয়া। এই 6 জনের হত্যাকাণ্ডের ঘটনার সাথে এই চার্জশিটটা। এর বাইরে এই এলাকাতে আরো মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে বিভিন্ন সময়, সেটার জন্য কিন্তু তদন্ত অব্যাহত আছে এবং সেটার জন্য আলাদাভাবে যারা পারপিট্রেটর ছিল তাদের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট যথারীতি আবারও জমা হবে অন্যান্য ঘটনাগুলোর প্রেক্ষিতে। মাননীয় চিফ প্রসিকিউটর, এটি কি তাহলে প্রথম আনুষ্ঠানিক অভিযোগ হিসেবে আপনারা আনবেন নাকি সাভারের লাশ পুরানো ওই না, আমরা যেহেতু প্রথমে এটা পেয়েছি এটাই প্রথমে আসবে। আশুলিয়ার যেটা লাশ পোড়ানোটা সেটাও ফাইনাল টাচ দেয়া হচ্ছে। আপনারা জানেন যে যেহেতু তদন্ত সংস্থা প্রথমে একটা কিছু দিয়েছেন,
তো এই ফিনিশিং টাচগুলো দিতে একটু আমরা বেশি সময় নিচ্ছি যাতে কোনো ভুল ভ্রান্তি না থাকে। সেটাও কয়েকদিনের মধ্যেই আশুলিয়ারটাও পাওয়া যাবে, হয়তো এক সপ্তাহের মধ্যেই পরবর্তী তদন্ত রিপোর্টটা আসবে এবং সেটাও একইভাবে সেটারও ফর্মাল চার্জ দাখিল শুরু হবে। আশা করছি চানখারপুল এবং আশুলিয়া দুটো মামলার বিচার কার্য প্রায় একই সময়ে শুরু করা সম্ভব হবে। আচ্ছা, আপনারা এখানে মোট 8 জন তবে এটি প্রথম। জি, 8 জনের কথা বলেছেন, তো 4 জন গ্রেপ্তার আছেন, 4 জন পলাতক আছেন, এখানে সাবেক ডিএসপি কমিশনার হাবিবুর রহমানও আছেন। তো সেক্ষেত্রে এই 4 জন যারা ঊর্ধ্বতন এদের পলাতক, যেহেতু তাদেরকে ইন্টারপোলের কোনো সহায়তা নেবেন কিনা অথবা কোথায় আছে কি অবস্থায় আমরা জানতে চাই 4 জনের বিষয়ে। পলাতক সাথে আমি একটুখানি অ্যাড করতে চাই, এই যে আপনি হাবিবুর রহমানের বিরুদ্ধে চার্জটা একটু স্পেসিফাই করেছেন, আর বাকি যে 7 জন তাদের কার কি বলছিল এই যে দুটো আরেকটা এগুলো তো আসলে কতটা স্পেসিফাই এগুলো এখানে না বলা বোধহয় ভালো। নিচের দিকে যারা আছে তারা সরাসরি গুলি করেছেন, যেগুলো মানে মারণাস্ত্র দিয়ে, ফায়ার আর্মস, শটগান না, একেবারে রাইফেল এই জাতীয়। আর উপরের দিকে যারা ছিলেন তারা সরাসরি মাঠে থেকে কমান্ড করেছেন, কমান্ডার হিসাবে তাদেরকে, যেমন হাবিবুর রহমান তার নির্দেশ, সুদীপ কুমার চক্রবর্তী তারা ফিজিক্যালি প্রেজেন্ট থেকে তাদের ফোর্সকে অর্ডার দেয়া, আখতারুল ইসলাম ফিজিক্যালি প্রেজেন্ট থেকে হুকুম দেয়া এবং তার সমস্ত প্রেজেন্স ভিডিওতে এগুলো পাওয়া, এগুলো আছে আর কি। আর এদের পলাতকদের বিষয়ে হাবিবুর রহমান ওয়্যারলেসের মাধ্যমে পুলিশ কমান্ড সেন্টার এইখান থেকে সবাইকে বলেছে সিআর ফায়ার করো, প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশ এসেছে। সুতরাং প্রধানমন্ত্রীর নির্দেশ ওইটা আবার সে ফার্দার কনভে করছে তার গ্রাউন্ড লেভেলের ফোর্সের কাছে, এর মাধ্যমে কমান্ড রেসপন্সিবিলিটি এটা প্রমাণিত হয়েছে। পলাতকদের বিষয়ে কোনো আইডেন্টিফাই পলাতকের ব্যাপারে যেটা আইন অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব, যেগুলো যাদের বিরুদ্ধে ইন্টারপোলের নোটিশের জন্য আমরা অনেকগুলো পাঠিয়েছি, বাকি যারা আছে ইন্টারপোলের কাছে তখনই পাঠাতে হয় যখন নিশ্চিত হওয়া যায় তারা দেশের বাইরে আছে। তো আমরা দেশের বাইরে আছে না ভেতরে আছে এই ব্যাপারগুলো আগে এনশিওর হব। যদি বুঝতে পারি যে দেশের বাইরে আছে তাহলে ইন্টারপোলের কাছে নোটিশ যাবে, কিন্তু দেশের মধ্যে পালিয়ে থাকলে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের গ্রেপ্তারের জন্য চেষ্টা করবে। আর আইনের প্রক্রিয়া হচ্ছে যে সমস্ত আসামিরা পলাতক আছে তাদের ব্যাপারে পত্রিকায় আদালতে ফর্মাল চার্জ দাখিলের পরে আদালত তাদেরকে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেবেন, 15 দিনের সময় দিয়ে তাদেরকে হাজির হওয়ার জন্য নির্দেশ দেবেন। ওই সময়ের মধ্যে তারা হাজির না হলে তাদের জন্য রাষ্ট্রপক্ষ থেকে স্টেট ডিফেন্স লয়ার নিয়োগ করা হবে এবং নিয়োগ করার মধ্য দিয়েই আনুষ্ঠানিক বিচারের যাত্রা শুরু হবে। আপনি বলছিলেন যে এই প্রত্যেকটার সাথে শেখ হাসিনার সম্পৃক্ততা আছে, সেক্ষেত্রে শেখ হাসিনার মামলার যখন তদন্ত প্রতিবেদন বা ফর্মাল চার্জ দাখিল হবে তখন এইগুলো কি ওটার সাথে একসাথে যুক্ত হবে নাকি ওটা আলাদা করে নতুন করে আবার? শেখ হাসিনার বিরুদ্ধে সমস্ত বাংলাদেশের সব অপরাধের বর্ণনা আসবে, সেক্ষেত্রে চানখারপুলের যে বর্ণনা সেটা ওটার মধ্যে সম্পৃক্ত হবে। এটা যেমন অ্যালোন চানখারপুলের ঘটনা, শেখ হাসিনার বিরুদ্ধে চানখারপুলের যে অভিযোগগুলো আসছে সেগুলো তার অভিযোগের সাথে যুক্ত হবে, তার সাথে যাত্রাবাড়ি যুক্ত হবে, নরসিংদী যুক্ত হবে, রংপুর যুক্ত হবে, এইভাবে বাংলাদেশের সবকিছু যুক্ত হবে এবং সেটা সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি আকারে তার বিরুদ্ধে আসবে। আপনি বলছেন এখানে ভিডিও অডিও সাক্ষী সব আছে, কিন্তু চানখারপুরে তো একটা বড় ধরনের ঘটনা ঘটছিল, আসামি মাত্র 8 জন, এটা কি একটা প্রশ্ন আসবে না যে মাত্র? আচ্ছা, যেটা আমরা বলেছি যে আমরা সব একেবারে টপ কমান্ডার এবং সরাসরি সম্পৃক্ত তাদেরকে বিচারের আওতায় আনব। যদি এখানে আপনি সব পুলিশকে বিচারের আওতায় আনেন তাহলে কখনোই এটা জাস্টিস হবে না বলে আমরা মনে করি, বা এটা প্র্যাকটিক্যাল না। সরাসরি সম্পৃক্ত যারা তারা এবং তাদের সুপিরিয়র কমান্ডারদেরকে বিচারের আওতায় আমরা আনছি, সে কারণেই 8 জনকে আইডেন্টিফাই করা হয়েছে। আরো যে সমস্ত ঘটনা ঘটেছে সেগুলোর জন্য তদন্ত অব্যাহত আছে, যেমন চানখারপুর এলাকায় শুধু পুলিশ না, কিন্তু সেখানে আওয়ামী লীগ, যুবলীগ, তাদের কমিশনাররা এরাও সম্পৃক্ত ছিল, তাদের ব্যাপারে আলাদাভাবে তদন্ত চলমান আছে এবং তদন্ত সমাপ্ত অন্তে তাদের বিরুদ্ধে চার্জশিট আসতে পারে, মানে সম্পৃক্ততা পেলে। এটা কিন্তু এন্ড না, চানখারপুলা এলাকার একটা সার্টেন টাইমের মধ্যে যে ঘটনাটা ঘটেছে এটা শুধুমাত্র তার চার্জশিট। ওই এলাকায় আরো যে সমস্ত অপরাধ হয়েছে সেগুলো আলাদাভাবে তদন্ত চলমান আছে এবং সেখানে যাদেরকে পাওয়া যাবে তাদের বিরুদ্ধে চার্জশিট আবারও দাখিল হবে। না, আলাদা মামলায় আসবে, আলাদা মামলায়। এবং আপনাদেরকে আমি এটা বলে দিতে চাই, আপনারা আমাদের স্বাভাবিক আমাদের যে ধারণা যে একটা এফআইআর এর মধ্যে আবার নতুন করে কিভাবে হবে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে কিন্তু আমাদের কোনো আইনগত বাধা নেই। যে কয়েকজনকে সম্পৃক্ত পেয়ে আমি চার্জশিট দাখিল করলাম, এর বাইরে যত ঘটনা থাকবে আলাদাভাবে চার্জশিট দাখিল হতে আইনগত কোনো বাধা নেই। এই মামলায় এভিডেন্স আবার অ্যাড করা যাবে। এখানে আমরা এমনি মামলায় যদি দেখি যে বাদী পক্ষের নারাজির সুযোগ আছে, এক্ষেত্রে যারা অভিযোগ যারা করেছেন, অভিযোগকারী, তারা যদি সন্তুষ্ট না হয় সেক্ষেত্রে তাদের বাদী তো চিফ প্রসিকিউটর নিজেই। সুযোগ আছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাদী বলে কোনো শব্দ নাই, বাদী হচ্ছেন চিফ প্রসিকিউটর। অভিযোগকারী অভিযোগকারীরা হলো তথ্যদাতা মাত্র,
তাদের এই তথ্যের ভিত্তিতে তদন্ত সংস্থা তদন্ত করবে। তথ্যের ভিত্তিতে তাদের এখানে নারাজি দেওয়ার আইনে কোনো স্কোপ নাই, কারণ তারা কোনো অবস্থাতেই মামলার বাদী না। তারা হয়তো বলেছেন যে আমাদের সন্তানকে হত্যা করা হয়েছে এই ঘটনা, সেটা আমরা আমাদের তদন্ত সংস্থা গ্রহণ করেছে, তার ভিত্তিতে তদন্ত করে তারা যেটা পেয়েছে সেটার ভিত্তিতে রিপোর্ট দাখিল হবে। কিন্তু এইখানে যেহেতু বাদী নাই, নারাজি দাখিলের যে ফৌজদারি কার্যবিধি সেটা এখানে প্রযোজ্য না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে এরকম নারাজি দেওয়ারও কোনো ব্যবস্থা নেই। যদি কোনো তথ্য অতিরিক্ত এরকম পাওয়া যায়, তারা যদি সেটা অকাট্যভাবে উপস্থিত করতে পারেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সেটা এডিশনাল এভিডেন্স হিসাবে পরবর্তীতে দেওয়ারও সুযোগ আছে। যদি এমন কিছু পাওয়া যায় সেক্ষেত্রে পরবর্তীতে এটা দেওয়ার সুযোগ পাওয়া যাবে। থ্যাংক ইউ। কিছু সাক্ষী আমরা Thank করেছি you. যারা ওখানে উপস্থিত ছিল কিন্তু না, দরকার নেই। থ্যাংক ইউ।